স্বাগতম। এক্সেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমান সময়ে এক্সেল কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমরা প্রত্যেকেই জানি। আজকের এই ভিডিওতে আমরা এক্সেলকে অর্থাৎ অ্যাডভান্স এক্সেলকে ব্যবহার করার কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব, যা আপনাকে ইন্টারভিউ প্রস্তুতিতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। বর্তমান সময়ে এক্সেল জানাটা শুধু অফিসিয়াল কাজে নয়, ইন্টারভিউ প্রস্তুতি থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু স্কিল। তাহলে চলুন আমরা একে একে অ্যাডভান্স এক্সেলের গুরুত্বপূর্ণ সেই ফিচার্স নিয়ে আলোচনা করি, যা আপনাকে ইন্টারভিউ জন্য প্রস্তুত করবে। আমরা প্রথমেই আলোচনা করব ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনকে নিয়ে। ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন এমন একটা ফাংশন যে দুটো ফর্মুলাকে যদি আমরা এককালীন ব্যবহার করি অর্থাৎ একসঙ্গে ব্যবহার করি, তাহলে এটা কিন্তু খুবই একটা শক্তিশালী ফর্মুলাতে রূপান্তরিত হয়। ধরুন আমার কাছে একটা ডেটা আছে যেখানে ছাত্রদের নাম আছে এবং ওদের মার্কস আছে। আমরা যদি নামের ভিত্তিতে ওদের মার্কস দেখতে চাই তাহলে আমরা ভিলুকা ব্যবহার করি, কিন্তু ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলা এতটাই শক্তিশালী এবং এতটাই ফ্লেক্সিবল যেটা কি করে ভিলুকাপের থেকেও আরো দ্রুত কিন্তু কাজ করে থাকে। যেমন দেখুন আমার সামনে এই ডেটাবেসটা দেওয়া রয়েছে, এটা আমি রেডি করেছি ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের উপর বেস করে। যেমন দেখো এখানে কি রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি, ডিপার্টমেন্ট, স্যালারি এবং ডেট অফ হেয়ার। এখান থেকে তাহলে দেখো আমার এখানটায় লজিক হচ্ছে কি, আমি এই 005 এর থ্রু আমি এর ফার্স্ট নেম খুঁজতে চাইছি। এবার আমি এক্ষুনি বললাম যে ভিলুকাপের থেকেও ইন্ডেক্স এবং ম্যাচ যদি আমরা একসঙ্গে ব্যবহার করি তাহলে এটা কিন্তু আরো খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলাতে রূপান্তরিত হয়। এটা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে আগে দেখে নাও। যেমন আমরা প্রত্যেকে জানি ভিলুকাপের একটা প্রবলেম আছে। প্রবলেম কি, যে ভিলুকাপ সবসময় রাইট সাইডে খোঁজে, লেফট সাইডে কিন্তু সে ব্যাকে খুঁজতে পারে না। যেমন আইডি আমার দেখো মিডিলে দেওয়া রয়েছে। এবার আমি চাইলে তথ্য এদিক থেকে এদিকে খুঁজতে পারবো আমরা কার মাধ্যমে, ভিলুকাপের মাধ্যমে, অর্থাৎ রাইট সাইডের দিক করে খুঁজতে পারবো, কিন্তু কখনো ব্যাকে লেফট সাইডের দিক করে কিন্তু খোঁজা সম্ভব নয়। কিন্তু ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলা এমন একটি ফর্মুলা যার সাহায্যে আমরা কিন্তু যেদিকে খুশি কিন্তু খুঁজতে পারবো, অর্থাৎ রাইট লেফট দুদিকে কিন্তু খুঁজতে পারবো এবং এটা কিন্তু ভিলুকাপের থেকে অনেকটাই কিন্তু দ্রুত কাজ করে থাকে। তাহলে চলো এটাকে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমার এখানে দেখো দেওয়া রয়েছে আইডি নাম্বার 1005। আমি এই 005 এর এদিকে অর্থাৎ লেফট সাইডে যে ফার্স্ট নেম রয়েছে ওই ফার্স্ট নেমটাকে খুঁজবো। তার জন্য আমরা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর প্রথম ফর্মুলা আমাদের কাছে রয়েছে কি, ইন্ডেক্স। তো আমরা ইন্ডেক্স অ্যাপ্লাই করলাম। ইন্ডেক্স অ্যাপ্লাই করার পর কি করব, ব্র্যাকেটটাকে অন করব। ব্র্যাকেট অন করার পর দেখো আমাদের সামনে কিছু সিনট্যাক্স বলছে ইন্ডেক্সের, অ্যারি, রো নাম্বার আর কলাম নাম্বার। প্রথমে আমরা বুঝি অ্যারি মানে কি। অ্যারি মানে বলা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে টেবিলের উপর কাজ করছি ওই টেবিলটা কোথায় অ্যাভেলেবেল আছে। আমাদের টেবিল অ্যাভেলেবেল আছে কোথায়, এই জায়গাটায়। সেক্ষেত্রে আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব, অর্থাৎ আমি যে টেবিল থেকে তথ্যগুলোকে খুঁজছি ওই টেবিলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম, কমা, এরপরে আমাদের কি বলছে, রো নাম্বার এবং কলাম নাম্বার। তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, ম্যাচ ফর্মুলা। আমি বলেছিলাম ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলা দুটোকে কিন্তু একসঙ্গে ব্যবহার করে, তবেই কিন্তু এটা ভিলুকাপের অনেকটাই শক্তিশালী ফর্মুলাতে রূপান্তরিত হবে। তো তার জন্য আমরা রো নাম্বারের জায়গায় অ্যাপ্লাই করব কি, ম্যাচ ফাংশন। তো সেক্ষেত্রে আমরা দিলাম কি, ম্যাচ লিখলাম। ম্যাচ লেখার পরে ব্র্যাকেটটা অন করব। ব্র্যাকেটটা অন করার পরে এবার ম্যাচের কিছু সিনট্যাক্স বলছে। কি বলছে, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যারি, ম্যাচ টাইপ। লুকআপ ভ্যালু মানে কি, লুকআপ ভ্যালু মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কার দ্বারা অর্থাৎ কার উপর বেস করে তথ্যটাকে খুঁজতে চাইছি। আমি খুঁজতে চাইছি এই যে আইডি নাম্বার 1005 এর উপর বেস করে তথ্যটাকে খুঁজতে চাইছি। সেক্ষেত্রে লুকআপ ভ্যালু কি হবে, এই আইডিটা অর্থাৎ যার দ্বারা খুঁজতে চাইছি সেই আইডিটা আমরা এখান থেকে দেবো। কমা দেওয়ার পরে বলছি লুকআপ ভ্যারি, অর্থাৎ এই আইডিটা আমাদের টেবিলের মধ্যে কোথায় অ্যাভেলেবেল আছে, আমাদের অ্যাভেলেবেল আছে এই আইডির মধ্যে। তাহলে আমরা পুরো আইডির যে কলামটা রয়েছে ওটাকে আমরা সিলেক্ট করে নিলাম, অ্যারিটা পুরোটা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর কি বলছে, ম্যাচ টাইপ। ম্যাচ টাইপ আমরা জানি যে 0 দিতে হয় এক্সাক্ট ম্যাচের জন্য। ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর কমা দেব। কমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রো নাম্বারে অর্থাৎ যে আমাদের ইন্ডেক্সের মধ্যে যে রো নাম্বার বলছিল ওই রো নাম্বারে আমরা ম্যাচটা সাকসেসফুলি কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপরে কি বলছে, কলাম নাম্বার, অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে এরপর কি বলছে দেখো, কলাম নাম্বার। তো কলাম নাম্বারে আমরা অ্যাপ্লাই করব কি, ম্যাচ ফাংশন। তো আবার দিলাম ম্যাচ অ্যাপ্লাই করার পর এবার বলছে কি, লুকআপ ভ্যালু। সেম ভাবে এবার আমরা অ্যাকচুয়ালি তথ্যটাকে খুঁজতে চাইছি। আমরা প্রথম যে ম্যাচ অ্যাপ্লাই করেছিলাম সেখানে বলেছিলাম কার দ্বারা খুঁজতে চাইছি, কিন্তু ম্যাচ যে এবার আমরা সেকেন্ড টাইম ব্যবহার করছি অর্থাৎ আমাদের কলামে, সেখানে আমরা বলবো কি, আমরা অ্যাকচুয়ালি রেকর্ডটা কার দেখবো, রেকর্ডটা দেবো কি, ফার্স্ট নেমে দেখবো। এবার ফার্স্ট নেমটা কমা দেবো। এবার বলছে লুকআপ ভ্যারি, অর্থাৎ এই ফার্স্ট নেমটা অ্যাভেলেবেল কোথায় আছে, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এই জায়গাটায়। সেক্ষেত্রে আমি পুরো হেডিংটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কমা দেবো, লাস্টে দেবো 0 এক্সাক্ট ম্যাচের জন্য। ব্র্যাকেটটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আমাদের এখানটায় ম্যাচের কন্ডিশন কমপ্লিট হয়ে গেল। এবার আমি আরেকটা ব্র্যাকেট ক্লোজ করব, ইন্ডেক্সে কমপ্লিট করলাম। এবারে দেখো আমি এখানে এন্টার করব। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো সঙ্গে সঙ্গে লিখে দিচ্ছি টম, অর্থাৎ 1005 এর নাম কি হচ্ছে, টম।
এছাড়াও যখন আমি এই জায়গাটায় আমি হেডিং গুলো চেঞ্জ করব, হেডিং চেঞ্জ করার সঙ্গে সঙ্গে রেকর্ড চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে লিখে দিই স্যালারি দেখবো, যেমন 1005 এর আমি এখন স্যালারি দেখতে চাইছি, সেক্ষেত্রে দেখো এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো স্যালারি বেরিয়ে এলো। এছাড়া যদি আমি লাস্ট নেম দেখতে চাই, এখানে মারবো, লাস্ট নেম বেরিয়ে চলে এলো। ভিলুকাপে কিন্তু এটা সম্ভব হয় না, কারণ ভিলুকাপ এদিক সাইডে খোঁজে কিন্তু লেফট সাইডে কোনোদিন খুঁজতে পারে না। তো ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলা ইন্টারভিউর জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফাংশন, যার সাথে তুমি কিন্তু ইন্টারভিউতে অ্যাকচুয়ালি সামনে থাকা এইচআর কে কিন্তু ইমপ্রেস করতে পারো। তো এরপরে আমরা যাই আমাদের নেক্সট টপিকে। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে কি পাইভট টেবিল। পাইভট টেবিল হলো এক্সেল এর খুবই একটি শক্তিশালী কিন্তু গুরুত্বপূর্ণ টুল, যা আপনার তথ্যকে খুবই সহজে তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ রিপোর্ট জেনারেট করতে সাহায্য করে। ধরা যাক আমার কাছে একটা বড় সাইজের তথ্য রয়েছে, যেখানে বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ সেল দেওয়া রয়েছে। পাইভট টেবিলকে ব্যবহার করে আমরা খুব দ্রুত জানাতে পারবো যে আমাদের কোন রিজিয়ন থেকে কেমন টাকার সেলস হয়েছে, এই সমস্ত জিনিসগুলো। পরিষ্কার ভাষায় বলতে গেলে পাইভট টেবিল হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ একটা টুলস, যেখানে আমরা বড় বড় তথ্যকে শর্টে ম্যানেজ করতে পারবো, অর্থাৎ রিপোর্ট জেনারেট করতে পারবো। এটাই হচ্ছে কি পাইভট টেবিল। এবার পাইভট টেবিলটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করবো কি করে, বর্তমান সময় আমি বলে দিই, ইন্টারভিউতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পাইভট টেবিল। কারণ এখনকার ইন্টারভিউতে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন থাকে পাইভট টেবিল জানো কি জানো না। কারণ হচ্ছে বর্তমান সময়ে বড় বড় ডেটাবেসকে যদি তোমাকে শর্টে অ্যারেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু তোমাকে পাইভট টেবিলকে জানতে হবে, এবং যা আজকের সময়ে প্রত্যেকটা এক্সেল ইউজারে কিন্তু জানা দরকার। তো আমরা দেখি পাইভট টেবিলটা অ্যাকচুয়ালি ব্যবহার করব কি করে। তার জন্য দেখো আমরা চলে গেলাম পাইভট টেবিলের একটা টেবিলে। যেমন দেখো এখানে দেখো আমি পাইভট টেবিলকে কাজ করানোর জন্য একটা স্যাম্পল ডেটাবেস সুন্দরভাবে দেখো নিয়েছি, যেখানে আইডি দেওয়া রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে, রিজন দেওয়া রয়েছে, এবং সেলস কে করেছে, অর্ডার ডেট এবং সেলস অ্যামাউন্ট দেওয়া রয়েছে। এটাকে আমরা ম্যানেজ করব পাইভট টেবিলে। এবার পাইভট টেবিলটা অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করব কি করে, তার জন্য আগে আমাদের পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। পুরো টেবিলটাকে সিলেক্ট করার পরে আমরা যাব কোথায়, ইনসার্ট, অর্থাৎ ইনসার্ট যে মেনু রয়েছে ওই ইনসার্ট মেনুর মধ্যে যাব। সেখান থেকে যাব কোথায়, পাইভট টেবিল অপশনে। এই দেখতে পাচ্ছ পাইভট টেবিল বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ টুল রয়েছে। এই টুলের উপর আমরা ক্লিক করব। টুলের উপর ক্লিক করার পর দেখো আমাদেরকে যেটা অপশন দেখাচ্ছে ফ্রম টেবিল রেঞ্জ। তো আমরা এই ফ্রম টেবিল রেঞ্জে ক্লিক করব। ফ্রম টেবিল রেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে একটা পপআপ বক্স খুলে গেল, কি পাইভট টেবিল রেঞ্জ বলে একটা পপআপ বক্স খুলে গেছে। এখানে আমাদের প্রথমে কি বলছে, টেবিল রেঞ্জ। অটোমেটিক্যালি আমি যে সিলেক্ট করে পাইভট টেবিলটাকে ইনসার্ট করেছিলাম এক্ষুনি, অটোমেটিক্যালি দেখো আমাদের পুরো টেবিলটাকে সিলেক্ট সে অটোমেটিক্যালি করে নিয়েছে। তো ঠিক আছে, এরপর নিচে কি বলছে দেখো, চুজ হোয়ার ইউ ওয়েন্ট দা পাইভট টেবিল টু বি প্লেসড। মানে আমি যে পাইভট টেবিলে যে রিপোর্টস গুলোকে জেনারেট করব, সেটা কি আমি এই শীটের মধ্যে করতে চাইছি, নাকি আমি একটা আলাদা নতুন শীট নেব। তো ওটাই আমাকে বলছে নিউ শীট নাকি এক্সিস্টিং শীট। নিউ শীট মানে কি একটা নতুন শীট আসবে, আর এক্সিস্টিং শীট মানে এই যে টেবিল রয়েছে এই টেবিলের মধ্যেই কিন্তু এই জায়গাটায় ওইটা টেবিল মানে অ্যাকচুয়ালি পাইভট টেবিলটা ইনসার্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে নিউ শীট। এক্ষেত্রে কি হবে, ডেটাবেসটা অনেকটাই ক্লিয়ার থাকবে। তো নিউ শীট নিলাম, ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো এক্সট্রা একটা দেখো শীট ওয়ান চলে এসেছে এবং পাইভট টেবিল ইনসার্ট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো এই পাশে পাইভট টেবিল বলে লেখা রয়েছে, এবং এই পাশটা দেখো কি লেখা রয়েছে, পাইভট টেবিল ফিল্ডস। এবং এখানে দেখো কি লেখা রয়েছে, আমাদের সমস্ত ফিল্ডস গুলো, অর্থাৎ আমাদের পাইভট টেবিলে দেখো পাইভট টেবিলে যে হেডিং গুলো চলে, এই যে হেডিং গুলো, এই সমস্ত হেডিং গুলো দেখো আমাদের পাইভট টেবিল ফিল্ডস এর মধ্যে এই জায়গাটায় চলে এসছে। নিচে আমাদের চারটে অপশন বলছে, ফিল্টার, কলাম, রো এবং ভ্যালু। এবার এগুলো কাজ কিভাবে করে এটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগে বুঝছি। প্রথমে আমরা কি বললাম যে পাইভট টেবিল হচ্ছে এমন একটা শক্তিশালী টুল, যার সাহায্যে আমরা ডেটাবেসকে শর্ট করতে পারি, ম্যানেজ করতে পারি এবং খুব ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারি। যেমন আমি চাইছি যে কি আমার ধরো এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, আমি চাইছি ল্যাপটপ আমার কত টাকা সেল হয়েছে দেখাও, মানে শুধুমাত্র ল্যাপটপটা কত টাকা সেল হয়েছে আমাকে এটাকে দেখাও। এবার এক্ষেত্রে যদি আমি সিটের মধ্যে আসি, সিটের মধ্যে আমরা এখন কি করব, তাহলে আমি কি বললাম যে আমি সবার সেল দেখবো না, আমি শুধুমাত্র ল্যাপটপের সেল দেখবো। আর কিন্তু সবার সেল দেখতে চাইছি না, আমি শুধুমাত্র ল্যাপটপের সেল দেখবো। সেক্ষেত্রে আমরা যাবো পাইভট টেবিল সিটের মধ্যে, এখান থেকে ল্যাপটপটা কি প্রোডাক্ট, তো প্রোডাক্টটাকে ক্লিক করে ধরে আমরা ফেলে দেবো রো এর মধ্যে। এবার রো এর মধ্যে কেন ফেললাম, আমরা তথ্যটাকে কিভাবে দেখতে চাইছি, এই রো ওয়াইজ নাকি কলাম ওয়াইজ। যদি আমি প্রোডাক্টটাকে এইভাবে কলাম ওয়াইজ দেখতে চাই, সেক্ষেত্রে আমি প্রোডাক্টটাকে ফেলবো কোথায়, কলামের মধ্যে। দেখো কলাম ওয়াইজ দেখাচ্ছে, কিবোর্ড, ল্যাপটপ, মনিটর, মাউস দেখাচ্ছে। আর যদি এটাকে আমি যদি রো এর মধ্যে দেখতে চাই, তাহলে আমরা ফেলবো কোথায়, রো এর মধ্যে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এটাকে কাজ করতে পারি। এছাড়া আমি এখন কি বললাম যে আমি শুধুমাত্র ল্যাপটপের রেকর্ডস দেখবো, অর্থাৎ শুধুমাত্র ল্যাপটপের সেলস দেখবো। সেক্ষেত্রে এটাকে আমাদের রো এর মধ্যে ফেললে হবে না, কারণ আমি যদি রো এর মধ্যে ফেলি তাহলে দেখো এখানে সবার রেকর্ডস দেখাচ্ছে, কিবোর্ড, ল্যাপটপ, মনিটর, মাউস। কিন্তু আমি কি বললাম, শুধুমাত্র আমি ল্যাপটপের রেকর্ডস
দেখবো, সেক্ষেত্রে আমি রো এর মধ্যে যে প্রোডাক্টটা ছিল এটাকে ধরে ফেলে দেবো ফিল্টারের মধ্যে। কারণ আমরা এখানে কি করতে চাইছি, ফিল্টার করতে চাইছি। ফিল্টার মানে কি, ফিল্টার মানে হচ্ছে সহজ ভাষায় আমাদের সামনে একটা বড় ডেটাবেস রয়েছে, সেখান থেকে আমরা স্পেসিফিক কোনো জিনিসকে অ্যাকচুয়ালি টার্গেট করে দেখতে চাইছি। যেমন আমার কাছে প্রোডাক্ট অনেক কিছু হচ্ছে, ল্যাপটপ, কিবোর্ড, মাউস, কিন্তু আমরা শুধুমাত্র প্রোডাক্টকে দেখবো। সেক্ষেত্রে মানে কি, আমরা ফিল্টার করতে চাইছি। আর ফিল্টার মানে আমাকে এটা ফেলতে হবে ফিল্টারের গায়ে। তো আমরা অ্যাকচুয়ালি রেকর্ডসটাকে যদি ফিল্টারও দেখতে চাই তাহলে ফেলবো ফিল্টারের মধ্যে। যদি তুমি রো ওয়াইজ দেখতে চাও তাহলে তুমি ফেলবে রো এর মধ্যে। যদি চাও কলাম ওয়াইজ দেখবে তাহলে তুমি কলাম ওয়াইজ ফেলবে। আর ভ্যালুজ মানে হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি নাম্বার ফরম্যাটে থাকে সেগুলো হচ্ছে কি ভ্যালুসের মধ্যে পড়ছে। তো ওগুলো আমরা ফেলবো কোথায়, ভ্যালুসের মধ্যে ফেলবো। আচ্ছা, প্রথমে আমরা কি বললাম, প্রোডাক্টটাকে ফিল্টারের মধ্যে ফেললাম, যেহেতু আমরা এটাকে ফিল্টার করব। এরপরে আমরা কি দেখবো, সেলস দেখবো। তো সেলস অ্যামাউন্ট দেখো এই যে রয়েছে, সেলস অ্যামাউন্টটাকে ধরে আমরা ফেলে দেবো ভ্যালুসের মধ্যে। ভ্যালুসের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে চলে এলো। এবার কি হচ্ছে, আমি বললাম কি আমি শুধুমাত্র ল্যাপটপের সেলস দেখবো, সেক্ষেত্রে এখানে যে ফিল্টার অপশন হচ্ছে প্রোডাক্টটা, এখানে কোণে ক্লিক করবো। কোণে ক্লিক করার পর দেখো এখানে অপশন দেখাচ্ছে আমাদের কাছে যে তুমি কোনটাকে ফিল্টার করতে চাইছো। প্রোডাক্ট তো অনেকগুলো রয়েছে, ল্যাপটপ, কিবোর্ড, মাউস। আমি শুধুমাত্র ল্যাপটপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ওকে করবো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো ম্যাজিক, দেখো শুধুমাত্র ল্যাপটপের সেলস দেখাচ্ছে এখান থেকে। তুমি যদি চাও ল্যাপটপে বা উপরে এখানে ক্লিক করে আবার এটাকে আলাদাভাবে দেখবে, যেমন আমি শুধুমাত্র মনিটরের সেলস দেখবো, তো মনিটরে ক্লিক করলাম, ওকে। এবার দেখো শুধুমাত্র মনিটরের এখান থেকে সেলস দেখাচ্ছে। এইভাবে তুমি কিন্তু ফিল্টার করতে পারো। এছাড়াও আমি যদি ফিল্টারের থেকে প্রোডাক্টটাকে ধরে রোয়ের মধ্যে ফেলে দিই তাহলে দেখো আমাদের প্রত্যেকটা অর্থাৎ স্টক কত টাকা করে সেল করেছে এটা দেখো আমাদের এই জায়গাটায় অটোমেটিক্যালি দেখিয়ে দিল। এছাড়াও আমি যদি চাই কোনো তথ্যকে কলাম ওয়াইজ দেখাবো, সেক্ষেত্রে কলামে আমরা ফেলতে পারি। যেমন সেলস, এই যে ল্যাপটপ, কিবোর্ড, মাউস, মনিটর, এগুলো তো কেউ না কেউ সেল করেছে। এবার কে কে সেল করেছে এটাকে আমি রিপোর্ট জেনারেট করতে চাইছি, সেক্ষেত্রে আমরা ফেলবো কি সেলস রিপ্রেজেন্টেটিভ। এটাকে ধরে আমরা ফেলে দেবো কলামের মধ্যে। কলামের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমাদের রেকর্ডস গুলো কলাম ওয়াইজ চলে এলো। প্রত্যেকে দেখো নাম চলে এলো, ডেভিড, বব, ক্যারল চলে এসেছে, অ্যালিস চলে এসেছে। কিবোর্ড দেখো, কিবোর্ড সেল করেছে ডেভিড। আচ্ছা, ল্যাপটপ সেল করেছে কি, অ্যালিস সেল করেছে, বব, ক্যারল তিনজনই সেল করেছে। মনিটর শুধুমাত্র অ্যালিস সেল করেছে। মাউস বব এবং ক্যারল সেল করেছে। এইভাবে আমরা দেখো শর্ট ভাবে একটা ছোট্ট সুন্দরভাবে আমাদের রিপোর্টস একটা জেনারেট হয়ে গেল খুবই সুন্দরভাবে। এই জন্য কিন্তু পাইভট টেবিলকে কাজে লাগানো হয়ে থাকে। এছাড়া তোমাদের যদি মনে হয় যে তুমি আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমি যদি বাইরে ক্লিক করে দেখো আমাদের এই ফিল্ডটা সরে গেল। আবার তুমি এর উপরে ক্লিক করলে ফিল্টারের পরে অটোমেটিক্যালি দেখো আমাদের পাইভট টেবিল ফিল্ডটা পাশে আবার চলে এসেছে। এবার আমি চাইছি এই যে সেলস কাটা কাটা করেছে এটা এখানে থাকবে না, এর পরিবর্তে কোন জায়গা থেকে সেল হয়েছে অর্থাৎ রিজিয়ন থেকে সেল হয়েছে ওটাকে দেখবো। তার জন্য আমরা কলামের যে সেলস অপশনটা ছিল রিপ্রেজেন্টেটিভ, এটাকে আমরা ধরে আবার উপরের দিক করে দিয়ে দেবো, দিলে এটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। দেখো রিমুভ হয়ে গেল, সরে গেল। এবার দেখবো কি রিজিয়ন, রিজিয়নটাকে ধরলাম, কলামের মধ্যে পেলাম। দেখো এখন রিজিয়ন ওয়াইজ দেখাচ্ছে যে কিবোর্ডটা কোন জায়গা থেকে কত টাকা করে সেল হয়েছে। এছাড়া আমি অর্ডার ডেট ওয়াইজও দেখতে পারি এখান থেকে, যেমন বা আইডি থ্রু। আমি সাপোজ অর্ডার ডেট দিলাম, আমি অর্ডার ডেটটাকে ধরলাম, সাপোজ আমি রো ওয়াইজ দেখবো, তো রো এর মধ্যে ফেললাম। এবার দেখো রো ওয়াইজ দেখাচ্ছে, যেমন কিবোর্ড দেখো মার্চ এবং ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে, ল্যাপটপ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে সেল হয়েছে, মনিটর জানুয়ারি, মার্চ মাসে সেল হয়েছে, মাউস জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে। এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি পাইভট টেবিল কাজ করি। তাহলে পাইভট টেবিল কতটা গুরুত্বপূর্ণ টুল তোমরা বুঝতে পেরেছো আশা করি। আমাদের কাছে বড় সংখ্যক তথ্য থাকলে ওটাকে আমরা কিন্তু অ্যারেঞ্জ বা রিপোর্ট জেনারেট কিন্তু পাইভট টেবিলের সাহায্যে খুবই সুন্দরভাবে কিন্তু করতে পারি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে পাইভট টেবিল কেন এতটা ইম্পর্টেন্ট আর কেনই বা আমাদের ইন্টারভিউতে এটার কোশ্চেন্স করে থাকে। এরপরে আমরা শিখবো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং খুবই এক্সেলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা টুলস বা ফাংশন তুমি বলতে পারো। এবার এই অপশনটার ব্যবহার হয়তো অনেকেই জানে না। ফরম্যাটিং কি হয় আমি তোমাদের একটু ভালো করে এক্সপ্লেন করে দিই। ফরম্যাটিং কি হয়, কোনো তথ্যকে অ্যাকচুয়ালি ডিজাইনিং করার জন্য আমরা অ্যাপ্লাই করি কি ফরম্যাটিং। যেমন আমি চাইছি যে এইখানে যে সমস্ত সেলগুলো রয়েছে এগুলোর কালার চেঞ্জ করবো, যেমন এগুলো দেবো কি ইয়েলো। সেক্ষেত্রে আমরা যাবো কোথায়, হোমের মধ্যেই ফিল কালার অপশনে, ফিল কালার অপশনে গিয়ে কালার দিয়ে দিলাম। দেখো সঙ্গে সঙ্গে ইয়েলো কালার অটোমেটিক্যালি পড়ে গেল। একে কি বলা হয়, অ্যাকচুয়ালি ফরম্যাটিং করা বলা হয়ে থাকে। কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাকচুয়ালি কাজ কি করে, কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে কি কন্ডিশন লাগিয়ে আমরা যখন ফরম্যাটিংটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে থাকি। এবার কন্ডিশন লাগিয়ে ফরম্যাটিং মানে কি, যেমন এখানে দেখো আমি সবগুলোকে সিলেক্ট করে এখানে কালার দিলাম, তো সবগুলোই এখানে দেখো কালার হয়ে গেল। কিন্তু আমি যদি বলি তুমি শুধুমাত্র ল্যাপটপটাকে কালার করো, অর্থাৎ যেখানে যেখানে ল্যাপটপ রেখা রয়েছে শুধুমাত্র ল্যাপটপের ঘরগুলোই কালার হবে, আর বাকি ঘর কিন্তু কালার হবে না। বা আমি বললাম
রিজিয়নটা তুমি কালার করো গ্রিন, কিন্তু শুধুমাত্র নর্থ গুলো গ্রিন হবে, আর কিন্তু কোনোগুলো কালার হবে না। যেমন আমি যদি এখান থেকে সিলেক্ট করে নর্মাল ফরম্যাটিং অ্যাপ্লাই করি, এখানে এসে ফরম্যাটিং অ্যাপ্লাই করলাম, গ্রিন দিলাম, দেখো নর্মালি সবার উপরে কিন্তু গ্রিনটা অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু এটা তো হওয়া উচিত না। আমি কি বললাম, শুধুমাত্র নর্থটা গ্রিন হবে, মানে আমি এখানে কন্ডিশন লাগাতে চাইছি, মানে ফরম্যাটিং তো করবো কিন্তু কন্ডিশন লাগিয়ে, শুধুমাত্র নর্থের আমরা কি করতে চাইছি, কন্ডিশন লাগিয়ে শুধুমাত্র নর্থটাকে কিন্তু কালার করতে চাইছি। সেক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় কি কন্ডিশনাল ফরম্যাটিং। দেখো হোমের মধ্যে স্টাইল গ্রুপের মধ্যে একটা অপশন রয়েছে কি কন্ডিশনাল ফরম্যাটিং। এই অপশনের সাহায্যে কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারি কন্ডিশন লাগিয়ে। কন্ডিশনাল ফরম্যাটিং এর চাপটা কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার, যদি তোমরা চাও তোমরা কমেন্ট করতে পারো, এর জন্য আমাদের একটা স্পেসিফিক পুরো A to Z ডিটেলসে আমরা একটা ভিডিও বানাবো। আজকে তোমাদের একটু আমি খানিকটা বেসিক পার্ট আমি তোমাদের দিয়ে দিই কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে। যেহেতু আমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু জেনে রাখা অবশ্যই দরকার। তার আগে আমি কি করি, আমি এখানকার কালারগুলোকে রিমুভ করে দিই, সিলেক্ট করে ফিল কালারে কি করে দেবো কি নো ফিল। এবার আমি এখন কি বললাম, আমি বললাম যে শুধুমাত্র ল্যাপটপটাকে কালার করো, অর্থাৎ ল্যাপটপটাকে তুমি ইয়েলো কালার করো। সেক্ষেত্রে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করার পরে আমি যাব কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং বলে যে অপশন রয়েছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা কি করব, হাইলাইট সেলস রুলস, প্রথম অপশন দেখতে পাচ্ছ হাইলাইট সেলস রুলস, এর মধ্যে তুমি একটা অপশন পাবে টেক্সট দ্যাট কন্টেন্ট, দেখতে পাচ্ছ টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে ক্লিক করবে। কন্টেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা পপআপ বক্স খুলে গেল, কি দেখাচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্ট। এবার এখানে আমরা কোন তথ্যটাকে হাইলাইট করতে যাচ্ছি, অটোমেটিক্যালি দেখো ল্যাপটপ নিয়ে নিয়েছে। আমি সাপোজ ধরো ল্যাপটপ নেবো না, আমি নেবো কি মাউস, তো মাউস লিখলাম। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি মাউস লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখো হাইলাইট হয়ে গেছে মাউসটা অটোমেটিক্যালি। তাহলে বুঝতে পারছো কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে কাজ করে। দেখো সেম ভাবে এখানে আলাদা কিছু হলো না, জাস্ট ফরম্যাটিং অ্যাপ্লাই হলো, কালারটা চেঞ্জ হয়ে গেল বক্সের কালারটা, কিন্তু কন্ডিশন লাগিয়ে শুধুমাত্র মাউসের কালার চেঞ্জ হলো। এবার তুমি ধরো মনে করছো এখানে দেখো রেড কালার দেখাচ্ছে, তুমি মনে করছো যে তুমি একটু নিজের মতন করে আলাদা রকম কোনো একটা কালার দেবে, সেই কালারটা দেবে কি করে, তার জন্য এই পাশে দেখো অপশন রয়েছে উইথ, মাউস লেখার পাশে দেখো লেখা রয়েছে উইথ, এখানে তুমি কালার দিতে পারো। আমি কোণে ক্লিক করলাম, কোণে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিছু রেডিমেড কালার দেখাচ্ছে, যেমন লাইট গ্রিন, লাইট রেড দেখাচ্ছে, ইয়েলো, গ্রিন, এগুলো হচ্ছে রেডিমেড কালার। যদি তুমি চাও নিজের মতন করে কালারটাকে অ্যাড করবে, মানে তুমি নিজের মতন করে কালারটাকে সেট করতে চাইছো, সেক্ষেত্রে যাবে কোথায়, কাস্টম ফরম্যাটের মধ্যে ক্লিক করবে। কাস্টম ফরম্যাটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ফরম্যাট সেল বলে একটা অপশন খুলে গেল। এখান থেকে তোমরা কি করবে, ফিল অপশনে যে অপশন দেখতে পাচ্ছ ফিল, এই ফিলে ক্লিক করবে। ফিলে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের পছন্দের মতো কালারটাকে চুজ করতে পারো, যে কালারটা তুমি ফরম্যাটিং এ অ্যাপ্লাই করতে চাইছো। আমি সাপোজ ক্লিক করলাম গ্রিন। এবার গ্রিন করার পরে দেখো অটোমেটিক্যালি দেখো এখানে দেখো গ্রিন এই জায়গাটা স্যাম্পল কপি চলে এসেছে। এরপরে তুমি লেখার কালারটাকে কি চেঞ্জ করবে, যেমন বক্সের কালার তো গ্রিন হয়ে গেল, কিন্তু মধ্যে যে মাউস লেখা আছে মাউসের কালারও তুমি চেঞ্জ করতে পারো। তার জন্য তুমি যাবে ফন্ট, কারণ লেখাকে কি বলা হয়, ফন্ট বলা হয়। এখানে দেখো অপশন রয়েছে কালার, কালার তুমি এখান থেকে দিয়ে দিবে হোয়াইট। এছাড়াও তো কিন্তু তোমরা লেখার সাইজ বা লেখাকে বোল্ড ইটালিকও কিন্তু করতে পারো। আমি কিছু করলাম না, ওকে করলাম, ওকে করার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক্যালি দেখো গ্রিন কালার এবং হোয়াইট ফন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এটি ছিল কি কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। ওকে করবো, দেখো কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে সেম ভাবে সিলেক্ট করার পর আমি বললাম ল্যাপটপের কালারটা হবে কি সাপোজ রেড কালার, সেক্ষেত্রে পুরোটা দেখো অটোমেটিক্যালি সিলেক্ট করলাম, করাই আছে আগে থেকে। আমি যাবো কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে, সেখান থেকে সেলস হাইলাইট রুল, সেম ভাবে টেক্সট দ্যাট কন্টেন্ট, এখান থেকে ল্যাপটপ অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আমরা যাবো উইথের মধ্যে, কাস্টম ফরম্যাট, সেখান থেকে ফিল কালার, সেখান থেকে নেব কি রেড কালার, রেড কালার নিলাম এবং ফন্টস কি করবো আমরা কালার দেবো হোয়াইট। এক্ষেত্রে বুঝতে অনেকটাই ভালো লাগে, দেখো সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে করবো, দেখো চেঞ্জ হয়ে গেল। কন্ডিশনাল ফরম্যাট কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো। বড় বড় তথ্যের মধ্যে কোনো স্পেসিফিক তথ্যকে হাইলাইট করে দেখানোর জন্য আমরা কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিংকে ব্যবহার করতে পারি। এবার এই সমস্ত ফরম্যাটিংকে আমরা মুছবো কি করে, মানে আবার রিমুভ করবো কি করে, সিলেক্ট করবে পুরোটাকে। আবার সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যাবে, সেখান থেকে অপশন পাবে তোমরা নিচের দিক করে দেখো ক্লিয়ার রুলস। অর্থাৎ আমরা যে ফরম্যাটিং গুলো অ্যাপ্লাই করে থাকি, এই ফরম্যাটিং এর মানে হচ্ছে কি রুলস। তো রুলস গুলো আমরা ক্লিয়ার রুলসে যাবো, সেখান থেকে বলবো ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এখানে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক্যালি সমস্ত রুলস ক্লিয়ার হয়ে গেছে। তো কন্ডিশনাল ফরম্যাটিং কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আমরা আরো এর মধ্যে কিছু অপশন পেয়ে যাব, যেমন গ্রেটার দেন। আমার কাছে দেখো সেলস অ্যামাউন্ট দেওয়া রয়েছে, এই যে সেলস অ্যামাউন্ট দেওয়া রয়েছে। এবার এই সমস্ত সেলস অ্যামাউন্ট গুলোর আমি সাপোজ কোনো স্পেসিফিক তথ্যের, সাপোজ আমার মনে হচ্ছে যে 500 পিস, মানে 500 পিস সেলস যার হয়ে গেছে 500 নম্বরের উপরে রেকর্ডসকে আমরা হাইলাইট করব। অর্থাৎ যার যার 500 হয়ে গেছে বা 500 বেশি হয়ে গেছে তার নাম্বারগুলো এখানে হাইলাইট করে থাকবে, আর বাকিগুলো কিন্তু হাইলাইট হবে না। সেক্ষেত্রে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটে যাবো, হাইলাইট সেলস রুল, এখানে দেখো গ্রেটার দেন, গ্রেটার দেনে ক্লিক করবো। গ্রেটার দেনে ক্লিক করার পর এখানে করে দেবো কি 500। এবার দেখো 500-র উপরে নাম্বারগুলো হাইলাইট হয়ে গেছে।
তোমরা একইভাবে এখানটায় ফরম্যাটিং চেঞ্জ করতে পারো। ওকে করবো, দেখো শুধুমাত্র 500 উপরে নাম্বারগুলো হাইলাইট হয়ে দেখাচ্ছে। সেম ভাবে তোমরা এখানে লেস দ্যানও ব্যবহার করতে পারো। এইভাবে এখানে কিন্তু অনেকগুলো অপশন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে, যার সাহায্যে তুমি কিন্তু বড় বড় তথ্যই কিন্তু ছোট ছোট স্পেসিফিক তথ্যই কিন্তু ম্যানেজমেন্ট করতে পারো। তো এটাই ছিল কি অ্যাডভান্স এক্সেলের একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে আজকের ভিডিওতে আমরা এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ টপিকের সম্পর্কে আলোচনা করলাম, যা আপনার ইন্টারভিউ প্রস্তুতি নিতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। মনে রাখবে এক্সেল কিন্তু প্রত্যেকের খুবই ভালোভাবে জানা দরকার, যাতে সে কিন্তু আজকের সময়ে একজন কর্পোরেট জগতে কিন্তু খুবই স্মার্ট, পারফেক্ট ডেটা অ্যানালাইসিস হয়ে উঠতে পারে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ধন্যবাদ।